সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে এবং প্রতিটি পর্বে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবসময় হার্ট অ্যাটাক নিয়ে কথা বলি এবং হার্টের অন্যান্য সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আকস্মিক মৃত্যু, এবং যার অন্যতম কারণ হয়তো হার্টের অন্য কোনো সমস্যা, যেগুলো ঠিক একদম এমন নয় যে এগুলো খুব রেয়ার কোনো সমস্যা, তা নয়, এগুলো সচরাচর দেখা যাচ্ছে। এমন সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, এবং এগুলো ভিন্ন ভিন্ন সমস্যা। কিছু সমস্যা নারীদের, কিছু সমস্যা পুরুষদের আলাদা আলাদাভাবে দেখা দেয়। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন নিউ ইয়র্কের প্রথিতযশা কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং মাউন্ট সিনাই হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সিএম হাসান। আসুন পরিচিত হই, ডাক্তার সিএম হাসান। ডাক্তার সিএম হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি ডাক্তার সিএম হাসান, আমরা সবসময় হার্ট অ্যাটাক নিয়ে কথা বলি এবং হার্ট অ্যাটাক কারণেও আকস্মিক মৃত্যু হয়, কিন্তু অনেক সময় হয়তো রোগী আগে থেকেই তার হার্টের কিছু সমস্যা হয়তো থাকেন, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন, তার থেকে হয়তো মৃত্যুটা হয়। কিন্তু এর বাইরেও হঠাৎ করে কারো একটা মৃত্যু যদি হয়, যেমন আকস্মিক মৃত্যু যেটাকে আমরা বলি, এবং যার পিছনে হার্টের অন্য কোনো কারণ রয়েছে, সেরকম কিছু বিষয় কিন্তু ইদানিং আলোচিত হচ্ছে। আমি সেই বিষয়গুলো শুনতে চাই। আপনি যদি আগে বলেন যে নারী এবং পুরুষ ভেদে সেই কারণগুলো যদি বলেন, কি কি কারণে সেরকম আকস্মিক মৃত্যু হতে পারে। আমরা অনেক সময় দেখি ফুটবল খেলার মাঠে বা এই দেশে যেরকম সচরাচর বাইরের আউটডোর গেমস এর মধ্যে অনেক সময় মানুষ হঠাৎ করে খেলোয়াড়দের মধ্যে মৃত্যু দেখতে পাই। তো এর বাইরে যারা হৃদরোগী আছেন তাদের তো খেলাধুলার উপর একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু অনেকে জানতে পারে না যে 16 বা 20-26 বছর বয়সে যারা খেলছেন তাদের ভিতরে হৃদরোগের অন্যান্য ধরনের হৃদরোগও থাকতে পারে, যেমন জন্মগতভাবে রক্তনালীগুলির অবস্থান এবং উৎস ভিন্ন রকম হতে পারে স্বাভাবিকের তুলনায়। সেক্ষেত্রে যারা অ্যাথলেটিক অ্যাক্টিভিটিতে থাকেন তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ইদানিং স্কুলেও আমরা শুনি যে তাদেরকে ক্লিয়ারেন্সের জন্য আসতে হয়, বিশেষজ্ঞ অথবা মেডিকেল ডাক্তারের থেকে একটা ক্লিয়ারেন্স লাগে, যে তারা যখন মাঠে যাবে, খেলতে যাবে, তাদের একটা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাদেরকে পাঠানো হয় মাঠের ভিতর। এরপরেও কিছু কিছু হৃদরোগ হয়তো ধরার ছোঁয়ার বাইরে থেকে যায় এবং সেটা প্রথম বহিঃপ্রকাশ হয় অ্যাথলেটিকদের মধ্যে খেলার মাঠে। তো এর মধ্যে তো বেশ কমন একটা আছে, সেটার নাম হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যেখানে জন্মগতভাবে হার্টের মাসলটা বেশ খানিকটা পুরু হয়ে থাকে। যে পরিমাণ পুরু হওয়া প্রয়োজন 1.2 এর নিচে থাকার কথা, সেখানে হয়তো 2.5 পর্যন্ত পুরুত্ব পেয়ে থাকে হার্টের হৃৎপিণ্ডের মাসলটা। তো এর ফলে বিশেষ করে অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি থাকে। অল্প স্বল্প খেলার সময় তাদের মধ্যে রক্ত সরবরাহের কমতি দেখা যায়। তো এটা যে প্রতিদিন একই রকম ভাবে আসবে সেটা না, কোনো কোনো দিন হয়তো পরিশ্রমের পরিমাণ বেশি হলো, তখন আমরা সেটা দেখি যে কোনো বিখ্যাত খেলোয়াড় ওইভাবে মারা গেলেন। আর এর বাইরে যেটা হৃদরোগের যে রক্তনালীর উৎস যদি আপনার ভিন্ন ধরনের হয়, যেমন বাম দিকের যে সমস্ত আর্টারি আছে সেগুলি ডান দিক থেকে আসলে তখন তারা কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, খেলার সময় হঠাৎ করে এই রক্ত সরবরাহটা আপনার কমে যায় এবং মানুষ একটা ব্যাড রিদমের মাধ্যমে গিয়ে অ্যারিথমিয়া বলা হয়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই জাতীয় জিনিসের মাধ্যমে তারা মাটিতে কলাপস করে। এবং এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই শতকরা ধরেন 95 থেকে 99% ক্ষেত্রে মানুষের মৃত্যু হয়ে থাকে। তো এই ব্যাপারে সতর্কতাটা আমাদের ভিতর তো অবশ্য অনেকটা কম, এটা আমরা জানি না। আর এছাড়া আরেকটু বেশি যাদের বয়স, তার মানে আমি একটু ইন্টারাপ্ট করি, তার মানে হচ্ছে যে এই বিষয়গুলো আসলে আমরা যেটা জানি যে হার্ট অ্যাটাকের যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে হার্ট যে রক্তনালীর মাধ্যমে তার নিজস্ব যে রক্ত সরবরাহ পেয়ে থাকে, সেই রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় বা শুরু হয়ে যায় অন্য যে কোনো কারণেই হোক, সেই কারণে হার্ট অ্যাটাকের হয় হার্ট অ্যাটাক গুলো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে কার্ডিওমায়োপ্যাথি, তার মানে হচ্ছে যে এটা হার্টের
যে মাংসপেশি তার সমস্যা, এবং কোন কোন ক্ষেত্রে মাংসপেশিগুলো পুরু হয়ে থাকে, যেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পুরু হয়ে থাকে, সেটা অনেক সময় হয়তো জানাই থাকে না তার, কিন্তু যখন অনেক পরিশ্রম করেন, বিশেষ করে খেলাধুলায় পরিশ্রমটা বেশি হয়, সেরকম পরিশ্রম করলে হঠাৎ করে কলাপস করে ফেলেন। এই বিষয়গুলো আমরা শুনলাম, দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা তো পুরুষদের বাইরে যদি আপনি বলছিলেন যে অনুষ্ঠান শুরুর আগে যে মহিলাদেরও কিছু সমস্যা আছে, যাদের ক্ষেত্রে এরকম ভিন্নধর্মী কিছু সমস্যা আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। মহিলাদের বেলায় অনেক সময় যারা প্রেগনেন্সি পরবর্তীতে কিছুটা হার্টের মাংসপেশি দুর্বলতা, এটাকে বলা হয় পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, বা হার্টের মাসেল হঠাৎ করে অনেক পরিমাণে দুর্বল হয়ে থাকে। সাধারণত প্রেগনেন্সির শেষ পর্যায়ে এসে এটা হয়, কিন্তু প্রেগনেন্সির যে কোনো পর্যায়ে এটা হতে পারে, অথবা প্রেগনেন্সির পরবর্তী সময় যখন বাচ্চার জন্ম হয়ে গেল তারপরেও এই দুর্বলতাটা পারসিস্ট করতে পারে। তো সেক্ষেত্রে হার্টের যেই আপনার পাম্প করার ক্ষমতা, যেটা শতকরা 60% হিসাবে ধরা হয়, সেই পাম্প করার ক্ষমতা আপনার কমে 30% চলে আসে, এবং তখন তারা অ্যারিথমিয়া বা ইররেগুলার হার্টবিটের শিকার হতে পারেন, এবং সেখান থেকে সাডেন ডেথের সম্ভাবনা অনেক বেশি হয়। তা আবার যাদের ধরেন প্রি-এক্লাম্পসিয়া নামে একটা রোগ আছে, যেখানে প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়, সেটার সাথে এটা সম্মিলিতভাবে একসাথে অবস্থান নিতে পারে। এবং সাধারণত প্রেগনেন্সির সময় মানুষের একটা স্বাভাবিক দুর্বলতা থাকে, এবং প্রেগনেন্সি পরবর্তীতেও এক ধরনের দুর্বলতা থাকে। তো অনেকে সেটাকে প্রেগনেন্সির সাথে কানেক্টেড এক ধরনের দুর্বলতা হিসেবে নেন, কিন্তু অনেক ক্ষেত্রে যদি এদেরকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, হার্টের ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে দেখা যায়, তখন দেখা যায় যে হার্টের পাম্পিং ক্ষমতাটা অর্ধেকেরও কম হয়ে আছে। সুতরাং এটা স্বাভাবিক প্রেগনেন্সি জনিত কারণে দুর্বলতাটা নয়, এটা হলো হার্টের একটা বিশেষ ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, সেটা হলো পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। খুব একটা বিরল কোনো রোগ নয়, এটার ব্যাপারে সচেতনতাও আশা করা উচিত। আর এগুলি চিকিৎসাযোগ্য, খুবই চিকিৎসাযোগ্য, তবে এদের মধ্যে একটা পার্সেন্টেজের মানুষ ধীরে ধীরে তাদের হার্টের হৃৎপিণ্ডের কর্মক্ষমতা অনেক বেশি কমে যায়, এবং সেক্ষেত্রে তাদের বয়স্ক হৃদরোগীদের মতো করে তারা অল্প বয়সে মৃত্যুর সম্মুখীন হতে পারে। তা এর বাইরে মহিলাদের মধ্যে আরেক ধরনের সমস্যা দেখা যায়, সেটা হলো যে ফুসফুসে পালমোনারি এম্বোলিজম, বা ফুসফুসের মধ্যে রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার। এটা পুরুষদের বেলাও হতে পারে, তবে মহিলাদের বেলা সামান্য একটু বেশি হয়। পায়ের মধ্যে প্রথমে রক্ত জমাট বাঁধে, সেটা বলা হয় ডিপ ভেনাস থ্রোম্বোসিস, বা পায়ের রক্ত জমাট। সেই জমাট বাঁধা রক্ত তখন ফুসফুসের থেকে আপনার পায়ের থেকে আপনার ফুসফুসের ভিতরে ঢুকে তখন রক্ত সরবরাহটা আপনার বন্ধ করতে পারে আকস্মিকভাবে। এটাও হৃদরোগের আক্রমণ হিসেবে মানুষ অনেক সময় মনে করে থাকে প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে এটা ডায়াগনোসিসটা আপনার বিশেষ চিকিৎসার বা বিশেষ ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে করা হয়, লাং স্ক্যান করা হয় বা ক্যাট স্ক্যান করা হয়। এগুলি করার পর এই সমস্ত রোগ আবিষ্কার হয়। কিন্তু তার আগে একটা পর্যায়ে থাকে যেখানে ধরেন সামান্য একটু বেশি শ্বাসকষ্ট হয়, অনেকে এটাকে ভুল বুঝে থাকেন এবং সেটাকে তারা এক ধরনের টায়ার্ডনেস, উইকনেস হিসাবে তুলনা করে থাকে। এবং অনেক সময় আমাদের চিকিৎসকরাও আমরা এটাকে অতটা গ্রাহ্য করি না যতক্ষণ না একটা বড় ধরনের পালমোনারি এম্বোলিজমের মাধ্যমে মানুষের আকস্মিক মৃত্যু হতে পারে। তো এগুলি মাথায় রাখা উচিত আমাদের। হ্যাঁ, অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। ডাক্তার সিএম হাসান, আপনি যেটা বলছিলেন যে কার্ডিওমায়োপ্যাথি, একটা যেটা বলছিলেন যে পুরুষের ক্ষেত্রে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, আরেকটা যেটা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। তো হার্টের মাংসপেশির যে সমস্যাগুলো হয় আপনি বলছিলেন, তো এক্ষেত্রে এই যে আকস্মিক ভাবে রোগটা মানে প্রেজেন্ট করে যে উপসর্গ নিয়ে, সেটা তো এক ধরনের আছে, কিন্তু এর আগে কি রোগী কোনোভাবে বুঝতে পারে, বা আপনি কি বলবেন যে এই ধরনের সমস্যা যদি হয় কারো মধ্যে, যারা অ্যাপারেন্টলি হেলথি মনে হচ্ছে, কিন্তু যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা সন্দেহ করতে পারেন যে তার হয়তো বা কার্ডিওমায়োপ্যাথি আছে, বা তার কোনো অন্য কোনো রোগের যদি ইতিহাস থাকে সাম্প্রতিককালে, তখনও কার্ডিওমায়োপ্যাথি হয়েছে কিনা সন্দেহ করতে পারে কিনা। মানে রোগী কিভাবে এ ব্যাপারে একটু সচেতন হবে, বা কোনো ধরনের উপসর্গ থেকে এ থেকে সচেতন হওয়ার কোনো উপায় আছে কিনা? যে একমাত্র উপসর্গ, এই সবগুলি রোগেরই একটা কমন উপসর্গ আছে, সেটা হলো শ্বাসকষ্ট হয়ে যাওয়া। এবং শ্বাসকষ্ট, সামান্য পরিশ্রমে যদি শ্বাসকষ্ট হয়, এটার একটা বড় সমস্যাও আছে যে আমরা প্রায় শ্বাসকষ্ট দেখি
যাদের কোনো গুরুতর হৃদরোগ নাই অথবা ফুসফুসের রোগ নাই, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে অত ব্যায়ামের অভাবে অথবা দীর্ঘমেয়াদী সময় চেয়ার টেবিলে বসে থাকছেন, বিশেষ করে বয়স্করা, আপনারা তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা ওভারঅল আমরা কেউই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়ামে বিশ্বাস করি না অতটা, যার ফলে শ্বাসকষ্টটা একটা কমন সিমটম। সেটার মাধ্যমে আপনি এই ধরনের রোগ আছে কি নাই সেটা বুঝতে পারাটা বেশ সমস্যার কথা। এবং এই জন্যই এই সমস্ত আকস্মিক মৃত্যু যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, সেখানে এটা ডেফিনেশন দেওয়া যেতে পারে যে আপনি কখনোই কল্পনা করতে পারছেন না, অথচ হঠাৎ করে একটা মানুষ আপনার মুখের সামনে বসে 2 মিনিট বা 3 মিনিটের নোটিসে সে মারা গেল। তখন এটার কি কি কারণ হতে পারে, এটা সম্বন্ধে যেহেতু আমরা উন্নত জীবন উন্নত বিশ্বে এখন আমরা যাতায়াত করছি আর থাকছি, সেক্ষেত্রে আমাদেরও একটা অধিকার আছে যে আমরা এই ধরনের ইনফরমেশন আমাদের ভিতরে ঢোকাবো, যার ফলে আমরা এগুলি থেকে কিছুটা বাঁচার চেষ্টা করব। তা যাদের এই ধরনের মৃত্যু হয়ে গেল তাদের কিন্তু পারিবারিক ভাবে আবার অনেকে এরকম রোগের মানে নিম্ন পর্যায়ের লেভেলে আক্রান্ত হয়ে থাকেন বা মধ্য পর্যায়ে থেকে থাকেন। যেমন কার্ডিওমায়োপ্যাথির কথা বলা হলো, এটা কিন্তু অনেকটা পারিবারিক হিসাবেই কিন্তু রোগটা চলে, যে এক ভাইয়ের থাকলে আরেক ভাইয়ের থাকার সম্ভাবনা অনেক হাই, কাজিনের থাকার সম্ভাবনা হাই, বা যাদের প্রেগনেন্সি রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে তাদের ভিতরে কিন্তু পারিবারিক ভাবে এটা কিছুটা ট্রান্সমিট হয়, এক বোনের থাকলে আরেক বোনের হতে পারে। তো এই ধরনের আপনার এটা মাথার মধ্যে রাখা উচিত যে পরিবারের কারো এই ধরনের রোগ অতীতে হয়েছিল কিনা। আর সামান্য পরিশ্রমে অনেক বেশি মানে ভারাক্রান্ত হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হয়ে যাওয়া বা দুর্বলতা ফিল করা, এটা আমার একমাত্র সিমটম হতে পারে এবং পরবর্তীতে মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেই ক্ষেত্রে অনেকের মৃত্যু হয়ে থাকে। তো আপনার উপসর্গের মাধ্যমে রোগ নির্ণয় বা রোগের সন্দেহটা অনেক হাই লেভেলে থাকতে হবে, এই ব্যাপারে হয়তো আরেকটু এডুকেশন হতে পারে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সেটা মানে শ্বাসকষ্ট তো অনেক কারণেই হয়, কাজেই সচেতনতার যে মানে সতর্কতার যে মাত্রা বা লেভেল সেটা অনেক হাই থাকতে হবে, আমাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, কনসিয়াস থাকতে হবে এই বিষয়ে। তো এটা একটা বড় বিষয়। কিন্তু আপনি একটা কথা বলছিলেন ফাঁকে যে বংশ পরম্পরায় এই রোগটা হতে পারে, তো এর বাইরে কি অন্য কোনো কারণ আছে? যে কার্ডিওমায়োপ্যাথি আপনি যেটাই বলি মানে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে অন্য কোনো কারণে এর বাইরে হতে পারে কিনা? অনুরূপ রোগ দেখা যায় কার্ডিওমায়োপ্যাথির মতো অনুরূপ রোগ, সেটাকে বলা হয় অ্যামাইলোইডোসিস। এটাও বয়স্ক লোকদের বেলায় এটার একটা অনুরূপ একটা হৃদরোগের কন্ডিশন, যেখানে হৃদপিণ্ডের মাংসপেশিগুলো অনেক বেশি মোটা হয়ে যায়। তবে এগুলির চিকিৎসা এখন খুব উন্নত হয়ে গিয়েছে গত 4 বছরের ভিতরে। তো সেগুলি আপনার আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই এই সমস্ত রোগ নির্ণয় করা হয় এবং সেখানে দেখা যায় যে হার্টের মাসল অকারণে অনেক বেশি মোটা, ঠিক হয়ে আছে, পুরু হয়ে আছে, এবং পরবর্তীতে তাদের বিশেষ ধরনের রক্ত পরীক্ষা বা অনেক সময় হার্টের মাসলের বায়োপসির মাধ্যমে অ্যামাইলোইডোসিস নামে যে রোগটি রয়েছে সেগুলি আবিষ্কার করা যায়, রোগ নির্ণয় করা যায় এবং এগুলির চমৎকার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে আমেরিকার ভিতরে। প্রচুর পরিমাণে এ ধরনের রোগী ইদানিং ডায়াগনোসিস হচ্ছে এবং চিকিৎসা হচ্ছে সাফল্যজনকভাবে। তো সেটা একটা অপশন রয়ে গিয়েছে, যেটা আমরা একদা মনে করতাম যে না হয়তো রোগ শেষ পর্যায়ে আছে হৃদরোগের, কিন্তু না, এগুলি আজকাল আসার খবর আছে যে অনেক উন্নত চিকিৎসা এই দেশে সম্ভব এবং আমাদের ধরাছোঁয়ার ভিতরেই রয়েছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। দর্শক, আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন 6463079828, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আজকে আমরা কথা বলছি আকস্মিক মৃত্যু নিয়ে, মূলত হার্টের সমস্যার কারণে যেসব আকস্মিক মৃত্যু হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আলোচনায় ফিরে যাচ্ছি ডাক্তার সিএম হাসানের সাথে। ডাক্তার সিএম হাসান, আমরা কারণ শুনলাম, উপসর্গের কথা শুনলাম, একটা বিষয় একটু মানে আমার জানা মনে হচ্ছে যে শুনি, যে ধরেন আপনারা যখন
নিয়মিত ফলো আপে যখন একটা রোগী আসে আপনাদের কাছে, কার্ডিওলজিস্টের কাছে বা একজন পিসিপির কাছে, যখন জানেন যে বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে, আবার অ্যানুয়াল চেক আপের জন্য আসতে পারে, তো এই ধরনের চেক আপে যখন আসে বা নিয়মিত অন্য রোগের সমস্যার জন্য যখন আসেন ফলো আপে, তখন রোগীর যদি শ্বাসকষ্টের উপসর্গ থাকে, তখন কি আপনারা কোনোভাবে সন্দেহ করেন? বিশেষ করে আপনারা যেহেতু কার্ডিওলজিস্ট, আপনাদের মধ্যে কি এই সন্দেহটা জাগে যে এই রোগীর হয়তো কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে, তখন আপনারা সেটা একটু খুঁজে দেখেন, এরকম কি হয় নাকি? আমি একটু জানতে চাচ্ছি জিনিসটা, তাহলে আর কি রোগীদের হয়তো আরেকটু বেশি আশ্বস্ত হবেন। সচরাচর আমরা যে ধরনের রোগী দেখে থাকি সেটা হলো মেইন স্ট্রিম হার্ট ডিজিজ, যেটা আপনার রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়, সিগারেট খাওয়া, ডায়াবেটিস, কোলেস্টেরল, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এবং যাদের ট্রাইগ্লিসারাইড এগুলি বেশি থাকে, তাদের ভিতরে যে হৃদরোগ সেটা হলো করোনারি আর্টারি ডিজিজ বা হৃদরোগের রক্ত চলাচল রাস্তা বন্ধ হওয়ার কারণে। আর এছাড়া আমাদের কাছে যারা নতুন রোগী আসেন শ্বাসকষ্ট সমস্যা সহ, তাদের বেলায় যে প্রাথমিক পর্যায়ে আমরা হার্টের আল্ট্রাসাউন্ড করি, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এখানে আপনার হার্টের মাসল মোটা হয়ে গিয়েছে। পরবর্তীতে তারা মেইন স্ট্রিম যে আর্টারি ব্লক সেটাতেও আক্রান্ত হয়। সুতরাং একটা মানুষের ভিতরে 2-3 ধরনের হৃদরোগ একই সাথে বিরাজ করতে পারে। একটা হলো কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাসল মোটা, 2 নম্বর হলো রক্ত চলাচল বন্ধ, 3 নম্বর হাতের মাসলে আপনার দুর্বলতাও রয়ে গিয়েছে। এগুলি সবগুলির চিকিৎসাটা তখন অনেক ওষুধের পরিমাণ অনেক বেড়ে যায়, 8 ধরনের 9 ধরনের ওষুধ মানুষ খায়। এবং সেক্ষেত্রে আমরা কিছুটা সতর্ক করি যে আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে আপনার চেক করা উচিত, দেখা উচিত তাদের ভিতরে আপনার কোন ধরনের হৃদরোগটা, আপনার শরীরের ভিতরে 3 ধরনের হৃদরোগ রয়েছে, এর মধ্যে কোনটা আপনার ভাইয়ের মধ্যে আছে বা বাবা মার শরীরে আছে, সে সম্বন্ধে সতর্ক হন। অনেক সময় মনে রাখা উচিত যে সমস্ত হৃদরোগের উপসর্গের কথা আমি এইমাত্র বললাম, যে বুকে চাপ দেওয়া, শ্বাসকষ্ট হওয়া, এগুলি যে সবসময় হৃদরোগের কারণে হবে এমন কোনো কথা নাই। আপনার যদি রক্তশূন্যতা থাকে অথবা থাইরয়েড গ্ল্যান্ড যদি ওভার অ্যাক্টিভ থাকে বা হৃৎপিণ্ড যদি অতিরিক্ত গতিতে চলে, যেগুলি অনেকটা আপনার নন কার্ডিয়াক সিচুয়েশনের কারণে হচ্ছে, যেমন আপনি অ্যানিমিয়াটা যদি কারেক্ট করতে পারেন, আয়রন ট্যাবলেট দিলেন, অথবা আপনার থাইরয়েড অনেক বেশি ওভার অ্যাক্টিভ আছে, সেখানে আপনি হয়তো আপনার থাইরয়েডের ওষুধ দিলেন, আপনি থায়োরাসিল বা সিমিলার ওষুধ দিলেন, সেক্ষেত্রে আপনার হৃৎপিণ্ডের ক্ষতিটা আপনি অন্যান্য ওষুধের মাধ্যমে আপনি পুষিয়ে দিলেন। আর পরবর্তীতে ইদানিং সব ধরনের হৃদরোগেরই ওষুধ খুব উন্নত হয়ে গিয়েছে। যাদের হার্টের মাসল মোটা থাকে, হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, তাদের জন্য নতুন ওষুধ এসেছে। অ্যামাইলোইডোসিস তাদের জন্য রয়েছে। যাদের প্রেগনেন্সির কারণে হার্ট অতিরিক্ত দুর্বল হয়ে যায়, তাদের জন্য চমৎকার ওষুধ এখন মার্কেটে রয়েছে। তো আমাদের ভিতরে আমরা যেহেতু এই হৃদরোগে অন্যান্য বাকি বিশ্বের জনগোষ্ঠীর মতো করে আমরাও এই রোগে আক্রান্ত হচ্ছি, আমাদেরও সেটার সুযোগ নেওয়া উচিত যে আমরা নিউ ইয়র্কে যারা বিশেষ করে বসবাস করেন, তারা এই চিকিৎসার আপনি সহজেই আপনার নাগালের ভিতরে রয়েছে। জি, অনেক ধন্যবাদ। খুব সাধারণ একটা প্রশ্ন করতে চাই, হয়তো দর্শকদের এটা মনে আসতে পারে বিষয়টা, যে আপনি বলছিলেন যে কার্ডিওমায়োপ্যাথি এবং হার্টের মাংসপেশি পুরু হয়ে যাচ্ছে, তো এই পুরু হয়ে যাওয়ার জন্য হার্ট কাজ করতে পারছে না, হঠাৎ মৃত্যু হচ্ছে। আসলে বিষয়টা কি হয় যদি একটু বুঝিয়ে বলেন, যে হার্টের মাংসপেশি যদি পুরু হয়ে যায়, তো হার্টের যে কার্যক্রম বা হার্ট যেভাবে ফাংশন করে, তাতে কি ধরনের সমস্যাটা হয়, কি মানে ঘটনাটা ঘটে, একটু যদি বলেন। জি, এর বাইরে আমি আরেকটা জিনিস একটু আগাম বলে রাখতে চাই, যে ইদানিং অ্যালকোহলের ব্যবহার আমাদের ভিতরেও বেশ খানিকটা দেখা যায় আমাদের রোগীদের ভিতরে, যার ফলে শুধু যে হার্ট পুরু হওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হচ্ছে সেটা না, হার্টের মাসল আপনার অনেক পাতলা হয়ে যায়। যারা অ্যালকোহল খান বা ব্যবহার করেন, তাদের বেলায় তাদের হার্টের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায় এবং হার্টের মাসল অনেক পাতলা হয়, কিন্তু দুইটার পরিণতি একই। হার্টের মাসল যখন আপনার মোটা হয়ে যায়, সেক্ষেত্রেও আকস্মিক মৃত্যু হয়। যাদের হার্টের মাসল অনেক পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে হার্টের পাম্পিং ক্ষমতা অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে সেখানেও আমরা আকস্মিক মৃত্যু দেখি। এবং আকস্মিক মৃত্যুর আগে অনেক সময় মানুষ মাটিতে পড়ে যান এবং খুব ইররেগুলার হার্টবিট দেখা যায়। তো সেক্ষেত্রে ডিফিব্রিলেটর নামে পেসমেকারের মতোই একটা মেশিনের ব্যবহার বেশ মানে প্রয়োজনীয়। তো সেটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা জানানো উচিত যে পেসমেকার, ডিফিব্রিলেটর আপনারা যদি হঠাৎ করে মৃত্যু মুখে ছিলেন এবং ফিরে এসেছেন আপনার সিপিআর করার পর, সেক্ষেত্রে পেসমেকার, ডিফিব্রিলেটর লাগানোর ব্যাপারে আপনার ডাক্তারের সাথে আপনার যোগাযোগ করা উচিত। এখন আপনার যে প্রশ্ন যে হার্টের মাসল যদি পুরু হয়ে যায়, তাহলে আমাদের সমস্যা কি? সমস্যা হলো যে তখন হৃৎপিণ্ডের ভিতরে যে ক্যাভিটি, যেটা গর্তটা যেটা আপনার আছে, সেটা আকারে ছোট হয়ে গেল।
যার ফলে যেখানে আপনার একটা ডায়ামিটার থাকে যে সর্বোচ্চ 5.3 সেন্টিমিটার ডায়ামিটার থাকে, সেখানে আপনার যদি ডায়ামিটার 3.5-এ চলে আসে, তখন সেখান থেকে যে পরিমাণে রক্ত বেরোবে সারা শরীরের প্রয়োজন মেটাবার জন্য, সেই রক্তের পরিমাণটা কমে গেল, তখন আপনাকে হার্ট অতিরিক্ত বিট করতে হবে। তখন যেখানে আপনার হার্ট হয়তো 60 থেকে 100 মধ্যে বিট করার কথা, সেক্ষেত্রে আপনার হার্ট আপনার 110-120-এ বিট না করলে আপনার শরীরের চাহিদা মেটাতে পারবে না। সেক্ষেত্রে হার্ট টায়ার্ড হয়ে যাবে, আপনার তখন শ্বাসকষ্টটা হবে, যেহেতু এই অতিরিক্ত রক্ত যেটা পাম্প করতে একটু খাটনি হচ্ছে হৃৎপিণ্ডের, সেটা তখন ফুসফুসের মধ্যে অবস্থান নেবে, যার ফলে আপনার ফুসফুসের যে আপনার অক্সিজেনের আদান প্রদান কার্বন ডাই অক্সাইডের সাথে বাইরের বাতাসের সাথে, সেখানে আপনার যদি অতিরিক্ত রক্ত জ্যাম হয়ে থাকে, তখন সেখানে আপনার শ্বাসকষ্টটা আপনার 2 কারণে হচ্ছে। 1 নম্বর হলো হৃৎপিণ্ড আপনার সারা শরীরে সাপ্লাই দিতে পারছে না, 2 নম্বর অতিরিক্ত রক্ত আপনার ফুসফুসের ভিতরে অবস্থান করছে। তো যার ফলে আপনি 2 ভাবে আপনি কষ্টের সম্মুখীন হলেন, যে আপনি হয়তো আধা ব্লক আপনি হাঁটতে পারলেন না। এদের মধ্যে আবার আরেক দলের রক্তনালীর চলাচল বন্ধ থাকে, যেহেতু তারা কোলেস্টেরল, সিগারেট, বিভিন্ন কারণে রক্ত চলাচল বন্ধ ছিল, হয়তো আগে একটা রিং লাগানো ছিল, তখন তাদের ত্রিমুখী কারণ দেখা যায় যে আপনার শ্বাসকষ্ট হওয়ার জন্য। এবং এক্ষেত্রে যখন আপনার শারীরিক কষ্ট অনেক বেশি বেড়ে যায়, তখন মৃত্যুর সম্ভাবনা কিন্তু আপনার অনেক বেড়ে যায়। যদিও ওই মুহূর্তের জন্য আপনি চিকিৎসার মাধ্যমে বেশ খানিকটা উপশম পেয়ে গেলেন, বা আপনার অ্যাজমার ইনহেলার আপনি ব্যবহার করলেন, অনেকটা ভালো হলো, কিন্তু নিকট ভবিষ্যতে কিন্তু আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা অনেক হাই লেভেলেই চললো। তো এগুলির জন্য আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে। যারা অ্যাজমা রোগে আক্রান্ত, যারা সেই একই সাথে সিগারেটও খান, একই সাথে আর্টারি ব্লক থাকে, একই সাথে আবার অ্যালকোহলও চলে এবং হার্টের মাসল ঠিক থাকে, এটা কিন্তু কোনো একটা বিরল ঘটনা না, এটা আমরা প্রায়ই দেখি এই ধরনের সিচুয়েশনে মানুষ বসে আছেন। তবে সেক্ষেত্রে তাদের মধ্যে বসা অবস্থায় আকস্মিক মৃত্যুর সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। এই জন্য হয়তো অনেক সময় পরিবার এটাকে মানতে চান না, যে না, আমার বিশ্বাস হচ্ছে না যে উনি এভাবে চলে গেলেন। কিন্তু একটা মানুষ সহজে চলে যান না, অনেক সময় আল্লাহ আমাদেরকে দেয় যে আপনি কারেক্ট করার, আপনি সেটা করতে চান, সেটা আমরা হয়তো বুঝি না জিনিসটা। জি, সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। তো দর্শক, যেটা বুঝলাম যে মানে এই যে কার্ডিওমায়োপ্যাথি হলে যেহেতু হার্টের যে দেয়ালটা সেটা যদি পুরো হয়ে যায়, তাহলে হার্টের ভিতরে যে জায়গাটা সেটা কিন্তু কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার কারণে কিন্তু হার্ট যে পরিমাণ রক্ত শরীরে পাম্প করে বের করে দেওয়ার কথা, যেটা আমার শরীরের জন্য দরকার, সেটা কিন্তু করতে পারছে না। এভাবে করতে না পারার কারণে হার্ট কিন্তু শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ করতে পারছে না। একইভাবে যে ফুসফুস থেকে হার্ট যে রক্তটা গ্রহণ করে, সেখানেও যেহেতু হার্ট সেই পরিমাণ রক্ত সরবরাহ করতে পারছে না, সেই কারণে দেখা যাচ্ছে যে ফুসফুসে অনেক রক্ত জমে থাকছে, কারণ হার্ট তো ফুসফুস থেকে রক্তটা গ্রহণ করছে, সেক্ষেত্রে ফুসফুসে কিন্তু অনেক রক্ত জমে যায়। কাজে 2 দিক থেকে এই সমস্যাটা হয়, এবং তখন শ্বাসকষ্ট হতে থাকে, এবং এই কারণে পরিণতিটা এরকম ভয়ানক হয়। দর্শক, সময় হলো বিরতি নেবা। বিরতির পর আবার ফিরে আসবো আজকের এই আলোচনায়। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের আজকের অতিথি কার্ডিওলজিস্ট ডাক্তার সিএম হাসান, এবং আজকে আমরা কথা বলছি হার্টের কারণে আকস্মিক মৃত্যু নিয়ে। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা একটু দর্শকের সঙ্গে আগে কথা বলে নিতে চাই। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে বলছি। তো আমার হার্টের ব্লকেজ আছে, আমার বয়স 65। তো আমি জানতে চাই, মাঝে মাঝে খাবার খেলে আমার বুকের মধ্যে আটকে যায়, এটা কি হার্টের ব্লকের জন্য না অন্য কোনো সমস্যা? আর আমি সবসময় একটা ভয়ের মধ্যে থাকি, মাঝে মাঝে বুকে জাম জাম মনে হয়, আর একটু হাঁটাচলা বেশি করলে বুকটা ধরফর করে। আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাই যে ব্যায়ামের সঠিক নিয়মটা কি, বেশি ব্যায়াম করা ঠিক হবে কি না, বা হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে হলে কি করা উচিত, এই ব্যাপারে একটু বললে খুশি হব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ। আপনার কি রিং লাগানো আছে? জি বলুন প্রফেসর সিয়াম হাসান। আপনার হার্টে কি রিং লাগানো আছে, সেটা একটা প্রশ্ন ছিল আর কি আমার ওনার কাছে, যে
উনি যে বললেন দর্শক লাইনটা ছেড়ে দিয়েছেন আসলে, হ্যাঁ মানে আমাদেরও একটা প্রশ্ন ছিল, তার আগে উনি লাইনটা ছেড়ে দিলেন। যাই হোক, আপনি ধরে নেন যে রিং পরানো আছে বা নাই, দুই ভাবেই যদি উত্তরটা দেন। তা উনি যেহেতু প্রতিষ্ঠিত হৃদরোগী, যেটা ওনার বর্ণনার মাধ্যমে বোঝা গেল, সেক্ষেত্রে উনি যেটা বললেন খাওয়ার সময় গলার ভিতরে খাদ্য আটকিয়ে যায়, তো সেটার জন্য সেটা হৃদরোগের কারণে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমার খাদ্যনালীতে কোনো ধরনের টিউমার বা এই জাতীয় জিনিস, অবশ্যই আমাদের সেই স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আছে যে আমরা এখানে হৃদরোগ বা অন্যান্য কোনো রোগের ডায়াগনোসিস করব না, শুধু আলোচনা সাপেক্ষে এটা আলোচনা করার কথা। তো সেক্ষেত্রে আপনার খাদ্যনালীতে টিউমার হওয়া বা কোন রকমের গ্রোথ হওয়া এটা কিন্তু অত বিরল কোনো ঘটনা না, এবং এটা সিমটমটা মোটামুটি আপনার মানে খাদ্যনালীর সমস্যা হিসাবেই অনেক সময় হায়াটাল হার্নিয়া হতে পারে, বা আরো কিছু আছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্প্যাজম, এই জাতীয় কিছু রোগ আছে, সেটা হয়তো উনি একই সাথে হৃদরোগের সাথে ওনার এটার সমস্যাটা একই সাথে বিরাজ করছে। এছাড়া উনি বললেন যে হাঁটলে আবার ওনার বুকে জ্যাম হয়ে যায়, তার মানে ওনার যে হৃদরোগটা আছে যা সেটা হয়তো আরেকটু প্রোগ্রেস করতেছে। সো এখানে আপনার দুইটা রোগ ওনার শরীরে আছে বলে মনে হচ্ছে আমার কাছে, সেটা একটা হলো খাদ্যনালীর রোগ, আরেকটা হলো হৃদরোগের আর্টারি সংকুচিত হওয়ার কারণে যে করোনারি আর্টারি ডিজিজ, সেটা একই সাথে আপনার হয়তো প্রোগ্রেস করছে। এই ক্ষেত্রে ওনার দ্রুত মেডিকেল ডাক্তারের সাথে আলাপ করে প্রপার রেফারাল নিয়ে সেই সমস্ত স্পেশালিস্টদের সাথে ওনার যোগাযোগ করা উচিত বলে মনে করি। জি, সেক্ষেত্রে মানে ব্যায়াম কি ধরনের ব্যায়াম করবেন সেটাও কি এগুলো হওয়ার পরে বলবেন নাকি এখনো বলা যাবে? না, এখন আপনার ব্যায়াম করার মতো সুযোগ নাই, তার কারণ ওনার প্রাইমারি কেয়ার ডাক্তারের থেকে আলোচনা করে স্পেশালিস্টের সাথে দেখা করে শিওর হতে হবে যে ওনার ব্যায়াম করাটা নিরাপদ কিনা, তারপরেই উনি ব্যায়াম করতে পারবেন। জি, বুঝতে পেরেছি। তার মানে তার অবস্থাটা আগে বুঝে নিতে হবে, তারপরে তার জন্য কি ধরনের ব্যায়াম সেটা তারা সাজেস্ট করবেন। অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আমরা উপসর্গ নিয়ে কথা বলেছি এবং হার্টে কি ধরনের সমস্যা হয় সেগুলি নিয়ে কথা বলেছি। এবার আমরা একটু ডায়াগনোসিস নিয়ে কথা বলি। আপনি বলেছেন কিছুটা যে আল্ট্রাসোনোগ্রাম করা হয় হার্টের, বা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় যেগুলো আপনারা করেন। তারপরে এই রোগগুলো যখন আপনারা সন্দেহ করেন তখন কি ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা দরকার পড়ে? জি, একটা আপনার ধরেন খুব প্রাথমিক ভাবে যে হৃদপিণ্ডের পরীক্ষা নিরীক্ষার মধ্যে হলো আপনার ইসিজির মাধ্যমে অনেক কিছু জানা যায় যে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে, এবং একটা কমন সমস্যা হলো যে আপনার মানুষ যে ইররেগুলার হার্টবিটের মধ্যে হঠাৎ করে মারা যান, এর ভিতরে কিছু প্যাটার্ন আছে যেটা ইসিজির ভিতরে পাওয়া যায়। এছাড়া আপনার আল্ট্রাসাউন্ডেরও বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড আছে যেটা আপনার গলার ভিতরে পাইপ ঢুকিয়ে করা হয়, এটা বলা হয় ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম। সেখানে আপনি আরো ঘনিষ্ঠভাবে আপনার হৃদপিণ্ডের বিভিন্ন অংশ বিশেষ আপনি দেখতে পারেন এবং আইডেন্টিফাই করতে পারেন যে এটা কি কারণে হচ্ছে। আর ইদানিং কার্ডিয়াক এমআরআই নামে একটা টেস্ট আছে যেটা এমআরআই টেস্ট, সেই এমআরআইটাই আপনার হৃদপিণ্ডের জন্য খুব উন্নত মানের আছে। এরপরে সিটি করোনারি অ্যানজিওগ্রাম আছে যেখানে আপনার মাত্র 5 মিনিটের ভিতরে অনেকখানি আপনি রোগ নির্ণয় করে ফেলতে পারবেন। এবং সর্বশেষে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন যেটা আমরা করে থাকি, সেখানে আপনি মোটামুটি এই কয়েকটা টেস্ট করলেই, প্লাস আপনার রক্তের বিশেষ পরীক্ষা রয়েছে অ্যামাইলোইডোসিসের জন্য, এবং এর বাইরেও জেনেটিক অ্যানালাইসিস আছে যে কিছু কিছু জিন প্যাটার্ন যদি আমাদের রক্তের মধ্যে থাকে তাহলে সেটা আমাদেরকে অনেকটা ফিঙ্গার পয়েন্ট করে দেয় যে ওই রোগটা আছে, ওই ধরনের আছে। তখন পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আইডেন্টিফাই করা যায়, এবং যখন পরিবারের 2-3 জনের মধ্যে এটা দেখা যায় তখন আপনার ডায়াগনোসিসটা অনেক পাওয়ারফুলি এস্টাবলিশড হয়ে যাচ্ছে। এই হলো মোটামুটি ডায়াগনোসিস, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এমআরআই, হার্টের সিটি অ্যানজিওগ্রাম, রেগুলার অ্যানজিওগ্রাম, এবং এর বাইরে আছে পেট স্ক্যান বা পেট সিটি বলে কিছু টেস্ট আছে, যেগুলি খুব সহজলভ্য টেস্ট। কিন্তু তো আমাদের এটা একটা বেশ বড়, খুব ভালো একটা সুযোগ। নিউ ইয়র্কে আসলে হৃদরোগের চিকিৎসাটা মানে অস্বাভাবিক গতিতে, অস্বাভাবিক সুন্দরভাবে করা সম্ভব। কিন্তু এখানে আমাদের যেটা হলো সেটা আমরা হয়তো ইংরেজি ভাষা না জানার কারণে অনেক সময় বসে থাকি ঘরে, অথবা আমরা ধূমপান করতে থাকি ঘরের ভিতরে, যেটা আমাদের অনেক ক্ষতিকর। একটা বিভিন্ন খাদ্যাভ্যাসের মধ্যে অনেক ক্ষতিকর অনেক দিক আছে। গরু খাসির মাংস খাওয়া বা ডায়াবেটিস মেনটেন না করা, কন্ট্রোল না করা, এগুলি
অনেকভাবেই উন্নত হওয়া যায়, আমাদের স্বাস্থ্য উন্নত হওয়া যায়, এবং সর্বশেষ ব্যায়ামের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য বজায় রাখা, সেটা করা উচিত বলে মনে করি আমি। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। তো এগুলো তো মানে ডায়াগনোসিসের বিভিন্ন বিষয়গুলো আমরা শুনলাম। তো চিকিৎসাটা কিভাবে শুরু করেন, মানে চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা করা হয়, মানে সেগুলি কি মানে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করা যায় নাকি আরো কিছু বিষয় থাকে? আমি একটু সেই বিষয়টা শুনতে চাচ্ছি। জি, আমাদের যে কমন চিকিৎসা, এগেইন আমাদের সাধারণত আমরা বিটা ব্লকার ইউজ করি, মেটোপ্রোলল, অ্যাসপিরিন ইউজ করি, আবার অ্যামলোডিপিন, এই জাতীয় ওষুধ খুব আপনার উপসর্গগুলিকে মানে কমাবার জন্য খুবই এফেক্টিভ। আমাদের একটা টার্গেট থাকে যে আমার হার্টবিট যেন 100 উপরে না যায় কোনোভাবে। সাধারণত 70-80 যদি আপনার হার্টবিট থাকে তাহলে একটা মানুষ খুব কমফোর্টেবল থাকে, তাদের শ্বাসকষ্টের কোনো ঝামেলা হয় না। আর এর বাইরে আপনার কিছু বিশেষ ওষুধ রয়েছে, সেগুলি আমরা বিশেষ করে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির জন্য এক ধরনের ওষুধ আবিষ্কার হয়েছে, বহুমূল্যবান ওষুধ। আরেকটা আছে অ্যামাইলোডোসিসের জন্য, সেটাও খুব মূল্যবান ওষুধ। সেগুলি বিশেষভাবে বায়োপসি করে এটার আপনার ডায়াগনোসিসটা ফুললি এস্টাবলিশ করার পরে এগুলি দেওয়া হয়, যেহেতু এটা অনেক দামি ওষুধ। আর পরবর্তীতে আপনার যখন সবগুলি রোগ মোটামুটি নির্ণয় হলো এবং চিকিৎসা হলো, ফিজিক্যাল এক্সারসাইজের সবসময় একটা উপকার আছে। সেই উপকারিতা আপনার ব্যায়ামের মাধ্যমে বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে করা সম্ভব। এবং আরেকটা হলো ফলো আপ প্ল্যান করা, যে আপনার কতদিন পর পর আপনার ডাক্তার আপনাকে যেতে বলেছে সেটা। এরপরেও আরেকটা জিনিস যেটা আমরা অনেকটা অবহেলা করে থাকি, সেটা হলো কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধূমপান থেকে দূরে থাকা। সেকেন্ড হ্যান্ড স্মোকিং কেও আমরা অনেক সময় গুরুত্ব দেই না। আরেকটা হলো খুব সাধারণ টেস্ট, অ্যানিমিয়া আমাদের ভিতরে অনেক পরিমাণে দেখা যায়। বাঙালিদের ভিতরে থ্যালাসেমিয়াও কিন্তু অনেক আছে, যেটার কারণে হিমোগ্লোবিন লেভেল আপনার 8-9 ভিতরে থেকে যায়। আর সর্বশেষে হলো মানসিক স্বাস্থ্য। আমাদের কনফ্লিক্ট থেকে দূরে থাকতে হবে, ঝগড়া বিবাদ বা খারাপ পরিবেশের মধ্যে যেখানে থাকে গৃহ বিবাদ অনেক কিছু রয়েছে, সেটার সম্বন্ধেও সচেতনতা থাকা দরকার। স্যাডনেস, ডিপ্রেশন, এগুলি অনেক বিশেষ করে বয়স্করা সেটাতে ভুগে থাকেন। বাংলাদেশ থেকে আসার পরে অনেকে দেশে চলে যেতে চান, এবং সেই ক্ষেত্রে সেরকম পরিবেশ সৃষ্টি করা উচিত যাতে করে বয়স্ক বান্ধব একটা পরিবেশ আমরা ঘরের মধ্যে সৃষ্টি করতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করা উচিত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। অনেকগুলো বিষয় আপনি বলেছেন, যে শুধু চিকিৎসাই না, চিকিৎসার বাইরেও আরো কিছু বিষয় থাকে যেগুলো আসলে এই একটা রোগীকে নানাভাবে প্রভাবিত করে এবং তার অবস্থাকে আরো বেশি খারাপ করে তুলতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। তো আরেকটা বিষয়, যে মানে এটা তো চিকিৎসা গেল, কিন্তু মানে আগে ভাগে কি মানে এমন কোনো বিষয় আছে যেটা এটা প্রিভেন্টেবল, মানে এটা কি কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব? সব ক্ষেত্রে হয়তো না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি প্রতিরোধ করা যায়? জি, অবশ্যই আছে। আপনার জেনেটিক টেস্টিং এর মাধ্যমে আপনার জিন প্যাটার্নটা টেস্ট করলে দেখা যায় যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি নামে যে রোগের কথা আমরা বললাম, বিশেষ করে সেগুলি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ভিতরে রয়েছে কিনা সেটার মাধ্যমে আপনার যদি হিন্ট থাকে অথবা উপসর্গ থাকে, যে কোনো একটা অথবা দুইটাই যদি থাকে, তখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি খুব প্রাথমিক পর্যায়ে খুব অল্প খরচে এটার ডায়াগনোসিস করা সম্ভব। আল্ট্রাসাউন্ড আজকাল একটা খুবই কমন টেস্ট। একটা টেস্ট করতে সাধারণত 4 থেকে 5 মিনিট সময় লাগে, এবং ইকোকার্ডিওগ্রাম নামে পরিচিত এই শব্দটা। আপনার সেখানে অনেকটা নিশ্চিত হওয়া যায় যে হয় আছে নয় নাই। যদি না থাকলো তখন আর এই ব্যাপারে মাথা খাওয়াবার দরকার নেই। তখন অন্যান্য হৃদরোগের কথা চিন্তা ভাবনা করা উচিত, যেমন ব্লক হয়ে যাওয়া। আমরা ইদানিং অনেক অল্প বয়স্ক বাঙালিদের দেখতে পারি যার 25 বছর বয়সে আমরা রিং লাগাচ্ছি বা 30 বছর বয়সে বাইপাস সার্জারি হচ্ছে। এখন আর এরকম এটা কোনো আনকমন ব্যাপার না। হয়তো অনেকের স্ট্রেসফুল লাইফ থাকে বা স্ক্রিন টাইম অনেক বেশি থাকে, ব্যায়াম থাকে না, বা বংশগতভাবে ভয়ঙ্কর হৃদরোগ আক্রান্ত সবাই, বাবা চাচা মামা সবারই হৃদরোগ থাকে, অথবা কোলেস্ট্রল সুপার হাই অবস্থায় থাকে। আমাদের কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল 200 বা 180-90 পাওয়া প্রতিদিনই আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা 3-4 লোক পাই যাদের কোলেস্ট্রল 70 থাকার কথা, সেখানে 100-150 থাকছে। ট্রাইগ্লিসারাইড অনেক বেশি থাকছে, ডায়াবেটিসের A1C 12-14 থাকছে। খুব সহজ সহজ সমস্যা যেগুলি আপনার ব্যয় সাপেক্ষ কোনোভাবেই না, সেগুলিতেই আমরা ধরা খেয়ে যাই অনেক ক্ষেত্রে। সিগারেট বন্ধ করা ইদানিং সম্ভব, বিশেষ ধরনের ট্যাবলেট রয়েছে যেগুলো দিলে শতকরা 90% মানুষ সিগারেট ছেড়ে দিতে পারে, কিন্তু ছাড়ার ইচ্ছাও থাকে না অনেকেরই।
তারা হয়তো এটাকে এত বেশি এনজয় করে যে জীবনের বিনিময়ে সেটা চালিয়ে মানে সুস্থ জীবনযাপন করার বিষয়টা আমরা জানি, মানে সেটা যদি করি তাহলেই তো অনেকটা প্রতিরোধ হয়ে যায়। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান বলছি ভার্জিনিয়া থেকে। বলুন। হ্যালো, আমি বলবো? জি বলেন। হ্যাঁ জি বলুন, প্রশ্ন করুন, শুনছি। হ্যাঁ, আমি ইমরান বলছি ভার্জিনিয়া থেকে। আমার বয়স 64। আমি অলমোস্ট এভরিডে আমি ট্রেডমিল ইউজ করি। তো আমার প্রশ্ন হলো যে আমি কি মানে নর্মালি হাঁটবো নাকি দৌড়াবো, কোনটা আমার জন্য ভালো হয়? আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন। ডাক্তার সিএম হাসান, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? জি, আপনি কি হৃদরোগী বা আপনার কোনো রিং লাগানো আছে বা স্টেন্ট লাগানো আছে বা ডায়াবেটিস? না, আমার কিছু লাগানো নাই। আমার ডায়াবেটিস আছে, হাই কোলেস্টেরল। এবং আপনি কোলেস্টেরলের জন্য ওষুধপত্র খাচ্ছেন এবং সেটা কি কমানো হয়েছে পরবর্তীতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার হাঁটাটা একটু অ্যাডভান্টেজ, কারণ দৌড়াবার কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নাই। আপনার 65 বছর বয়সে বা 64 বছর বয়সে দৌড়াবার কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ নাই। আপনি যদি সময়টা বাড়িয়ে দেন ব্যায়ামে, তখনই সেটা বেটার ব্যায়াম হবে। দৌড়াবার একটু অসুবিধা রয়েছে, যেখানে আপনার ওই নি জয়েন্ট গুলি আপনার হাঁটু ক্ষতিগ্রস্ত হয়, অথবা লো ব্যাক পেইন আপনার ডেভেলপ করার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে এত পরবর্তীতে যখন এই দুইটার সমস্যা শুরু হবে, তখন আপনি কোন রকম ব্যায়ামও করতে পারবেন না। তো সেই জন্য আমাদেরকে রয়েস হয়ে যে জিনিসটা চালাতে হবে ব্যায়ামটা, যাতে করে আমরা দীর্ঘ সময়ের জন্য আমরা ব্যায়াম করে যেতে পারি। তো এই জন্য বলবো, আপনি সাধারণত 2.75 স্পিডে যদি 20 মিনিট বা আধা ঘন্টা আপনি করেন, তাহলে আপনার মোটামুটি যে রিকোয়ারমেন্ট আছে হৃদরোগের থেকে নিরাপদ থাকার জন্য, সেই রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল হয়ে যাবে। আপনি ধরেন 3.5 বা অনেকে 4 মাইল পার আওয়ার স্পিডে করেন, এবং কিছুদিন পরে দেখা যায় তারা হয়তো পায়ের পাতার সমস্যা আক্রান্ত হলেন বা হাঁটু অ্যাঙ্কেল জয়েন্টের সমস্যা, এবং তার পরবর্তীতে তারা আর ব্যায়ামই করলেন না। তো আমার মতে সেটা আপনি জোরে হাঁটলেই বেটার হবে, দৌড়াবার কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ নাই। যারা ইয়াঙ্গার তারা হয়তো দৌড়াতে পারেন, কিন্তু আপনার বয়সে আমি বলবো আপনার কোমর এবং হাঁটু নিরাপদ রাখাটাই শ্রেয়। ঠিক, অনেক ধন্যবাদ দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য। ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। তো ডাক্তার সিএম হাসান, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার একটা প্রশ্ন, যে এই যে কার্ডিওমায়োপ্যাথি যাদের আছে, আপনি ফাঁকে বলছিলেন যে ডায়াবেটিস থাকলে, অন্যান্য রোগ থাকলে আরো সমস্যা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা জানি যে ডায়াবেটিস প্রায় অনেকেরই ডায়াবেটিস আছে, বা ডায়াবেটিসের মানে একটা এমন অবস্থা আছেন যে প্রি ডায়াবেটিক স্টেজে আছেন, এরকম অনেক রোগী আছে, বা বংশীয় বা ডায়াবেটিস আছে, তারা একটা ঝুঁকির মধ্যে আছেন। তো এই ধরনের রোগী যাদের কার্ডিওমায়োপ্যাথি ঝুঁকিও আছে বা কার্ডিওমায়োপ্যাথিতে অলরেডি আক্রান্ত, তাদের ক্ষেত্রে কি অবস্থাটা মানে আরো বেশি খারাপ হওয়ার মানে ঝুঁকি বেশি, না সেক্ষেত্রে আপনারা কি করেন, আসলে কি বলবেন তাদের জন্য? এটা অবশ্য নির্ভর করছে যে আপনার কার্ডিওমায়োপ্যাথির যে হার্টের মাসেলের থিকনেসটা, সেখানে আপনার যদি হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, যেটার কথা বললাম, যে আপনার মাংস জন্মগতভাবে অনেকটা পুরু থাকে, তা আপনার পুরুত্বের উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। আপনার ধরেন 1.3 উপরে উঠলেই আপনার ডায়াগনোসিসটা হলো, তো সেটা খুব মাইল্ড লেভেলের হলো ডায়াগনোসিস কার্ডিওমায়োপ্যাথি। কিন্তু যারা 2.5 আছেন তারা অনেক বেশি, তখন তাদের হার্টের ভিতরে যে ক্যাভিটি সেটা অনেক ছোট হয়ে গেল। তো এটা তখন অনেক আপনার হাই গ্রেডের একটা সমস্যা হিসেবে বিবেচিত। এটার চিকিৎসা সাধারণত মায়োমেক্টমি নামে একটা সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে হার্টের মাংসের একটা অংশ কেটে ফেললে তখন সেটা আবার বাকি অংশগুলি নিজে নিজে পাতলা হয়ে যেত। তা এখন সেটার প্রয়োজনীয়তা আজকাল অনেক কমে গিয়েছে, যেহেতু আমরা নতুন একটা ওষুধের ব্যবহারের মাধ্যমে এই একই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তো শুধু এটা খেয়াল রাখতে হবে যে এরপরেও শতকরা 100% চিকিৎসা এটা সম্ভব হচ্ছে না। এজন্য সম্মিলিতভাবে অন্যান্য যেসব রোগ রয়েছে, যেমন আপনার ব্লাড প্রেশার যদি হাই হয়ে থাকে, সেগুলি যেন নিখুঁতভাবে কন্ট্রোল করা হয়, ডায়াবেটিস যেন নিখুঁতভাবে কন্ট্রোল করা হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্টের ভালভ খারাপ থাকে। আমাদের বাংলাদেশে বাত জ্বরে আক্রান্ত মানুষ পরবর্তীতে কিন্তু বাতজনিত হৃদরোগে আক্রান্ত থাকেন, তাদের হার্টের ভালভের মধ্যে লিকেজ থাকে। সেগুলি ইদানিং ক্যাথেটারের মাধ্যমে সার্জারি ছাড়াই রিপেয়ার করা সম্ভব। তো সেগুলোকেও আপনার চিন্তার ভিতরে আনতে হবে যে আপনার হার্টের ভালভে লিক আছে কিনা, বা অন্যান্য ক্ষেত্রে আপনার রক্তশূন্যতার সমস্যা আছে কিনা, বা থাইরয়েড ওভারঅ্যাক্টিভ আছে কিনা। মোদ্দা কথা,
যেগুলি আপনার চিকিৎসাযোগ্য, সেই চিকিৎসাযোগ্য সমস্যাগুলিকে মানে সুন্দরভাবে 100% চিকিৎসার আওতায় আনলে শুধুমাত্র কার্ডিওমায়োপ্যাথির কারণে আপনার জীবনের সমস্যার সমাধান অনেকটা চলে আসবে। শুধুমাত্র একটা অংশই আপনার খারাপ থাকবে, বাকিগুলি আপনার নিখুঁতভাবে মেনটেন করা হবে। জি জি, অনেক ধন্যবাদ ডাক্তার সিয়াম হাসান। দর্শক, আজকে আমরা মানে যে আলোচনা করলাম তাতে আমরা যেটা বুঝলাম যে এইসব সমস্যার সমাধান আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সচেতন না, বিশেষ করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সচেতন না। তাছাড়া যেটা দেখা যায় যে অনেক রকম চিকিৎসা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের অনীহা আছে। এবং সবচেয়ে বড় কথা যে সুস্থ জীবনযাপনের জন্য যে বিষয়গুলো দরকার, ধূমপান ত্যাগ করা, অ্যালকোহল গ্রহণ না করা, একটু ব্যায়াম করা, এইসব বিষয় খুব সাধারণ বিষয়গুলো ডক্টর সিয়াম হাসান বললেন যে এই বিষয়গুলো যদি আমরা নিজেদের মধ্যে আমরা নিতে পারি, আত্মস্থ করতে পারি এবং এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজেই। এবং যেসব সমস্যা আমাদের থাকে, যদি যে শেষ ভাগে যিনি বললেন, প্রত্যেকটা রোগ যদি আমরা খুব সচেষ্ট হয়ে সেগুলো আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এ ব্যাপারে যদি সতর্ক থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এবং অনেক রোগ যেগুলো হয়তো 100% চিকিৎসাযোগ্য না, সেগুলো চিকিৎসা করাটা সহজ হয়ে যায়। আর যদি আমরা নিজেরাই এ ব্যাপারে অবহেলা করি, তাহলে আসলে চিকিৎসাযোগ্য রোগও কিন্তু আসলে চিকিৎসার বাইরে চলে যায়। ডাক্তার সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও আমরা আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে। আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু চিকিৎসা দেয়া না, আপনাদেরকে একটা ধারণা দেওয়া রোগ সম্পর্কে, যাতে আপনি সচেতন হয়ে আপনার চিকিৎসকের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে পারেন বা পরিবারের সদস্যদের মধ্যে আপনি সচেতনতা গড়ে তুলতে পারেন, সেটাই কিন্তু উদ্দেশ্য। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতেও আমাদের সাথেই থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।